প্রতি উৎস, ওখান থেকেই উৎপত্তি। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বলয় এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপ অগ্রসমান ছিল। মাঝখানে মাঝামাঝি একটা ইউরোপের মাঝামাঝি জায়গায় এসে একটা দফা রাখা হলো। অর্থাৎ ভূ রাজনীতির কারণে আমাদের মহামতি লেনিন অথবা দুর্মতি লেনিন উনি বললেন যে, অথচ তারা সমাজতন্ত্রের কথা বলেন, জনগণের কথা, সোভিয়েত ইউনিয়নের জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্ত সুরক্ষিত করা দরকার, পারলে গোটা ইউরোপ দখল করে নিয়ে যান। সেখান থেকে ভূ রাজনীতির বিষয়টা উৎপত্তি, অর্থাৎ আপনার রাষ্ট্রের অবস্থান যেখানে, সেই অবস্থান কেন্দ্র করে পার্শ্ববর্তী রাষ্ট্র, আশেপাশের রাষ্ট্র, এমনকি বৈশ্বিক ব্যবস্থায় আপনার রাষ্ট্রের অবস্থানটি নির্ণয় করা ভূ রাজনীতির একটি বিষয়। কোন কোন দেশ ছোট ছোট রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সিঙ্গাপুর। মানে আমরা গ্রামে পথ হাঁটি না, তো যে পথটি খুব গম্য, যে পথটি খুব সুন্দর, সেটি দিয়ে আমরা যাই, এবং অনেকে সেই পথ না দিয়ে বাজারে যেতে পারে না। আমাদের গ্রামে এরকম করে বলি, যাবি না আমার বাড়ির দাঁড়িয়ে, যাবি না, যাবি না আমার বাড়ির দাঁড়িয়ে। অর্থাৎ আপনার ওই বাড়ি ছাড়া বন্দরে যাওয়ার উপায় নেই। সিঙ্গাপুর অতিক্রম না করে আপনি পূর্ব এশিয়ায় যেতে পারবেন না। আপনি যদি সুয়েজ খাল অতিক্রম না করেন, তাহলে পরে আপনি ভূমধ্যসাগরে প্রবেশ করতে পারবেন না। এইভাবে কোন কোন রাষ্ট্র তার অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে যে বাংলাদেশ is a bridge between East Asia and West Asia. ভারতের পূর্বাঞ্চলে যে রাষ্ট্রটি আমাদের অবস্থিত, সেই রাষ্ট্রটির চারিপাশেই ভারত অবস্থিত। এবং আপনারা শুনলে অবাক হবেন যে সমুদ্রের কথা বলি, যে আবরিত সমুদ্র আমাদের, সেই সমুদ্র আমাদের নয়। তার কারণ মালাক্কা প্রণালীতে ভারতীয় নৌবহর রয়েছে। আপনি ইস্ট ওয়েস্ট যাবেন, সেখানে পাবেন না। আন্দামান দ্বীপপুঞ্জ, সেখানে ভারতের নৌবাহিনীর প্রধান সদর দপ্তর, নেভাল হেডকোয়ার্টার। সেই নেভাল হেডকোয়ার্টার বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার বাইরে এসে সবসময় প্রহর পাহারামান। বাংলাদেশের কোথাও যাবার কোনো উপায় নেই যদি তারা সেভাবে ভাবে। এবং এটাই হচ্ছে ভূ রাজনীতি, যে ভূগোলের রাজনীতি দ্বারা আপনার দেশের রাজনীতি নিয়ন্ত্রিত এবং কর্তৃত্ব সেভাবেই নিয়ে নিতে হবে। ওই যে ভারত, আমরা এখন যদি আমরা বলি, সিদ্ধান্ত নেই যে আমরা ভারতকে আমাদের প্রতিবেশী রাখবো না, আমরা কি পারবো? প্রতিবেশী চেঞ্জ করা যায় না। ওই যে সুষমা স্বরাজ একবার বলছিলেন না, যে পড়ছি পাহলে লেকিন বাংলাদেশ সবসে পাহলে। তা আমি মজা করে সেই সময় দুজন বন্ধুদেরকে বলছি, সবসে পহলে কেস দিয়ে বাস দেনে কে লিয়ে? তারা বলতেন যে সবসে পহলে সহযোগিতার জন্য, কিন্তু আমি বলতেছি যে আমাদের সর্বনাশ করার জন্য সবসময় তারা সহযোগী করেছে। এই ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থা বা এই অবস্থানের বাইরে ওঠাটা আমাদের জন্য খুব কঠিন। কষ্টের কথা যে একটি ভারত নামক রাষ্ট্র বাংলাদেশের কোটি কোটি মানুষকে বন্ধু বিবেচনা করে না। তারা একজন ব্যক্তিকে, একজন শিখণ্ডী, একজন পাপেট, একজন হাতের পুতুলকে তারা তাদের বন্ধু মনে করে। এবং আমি আশ্চর্য হয়ে গেছি, আমার সাধারণ ধারণা রাষ্ট্রবিজ্ঞান এবং পররাষ্ট্রনীতি সম্পর্কে আমার 2 দশক তারপর আমি পড়াশোনা করিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সুতরাং আমার সামান্য ধারণা আছে। আমার ধারণা ছিল যে যদি ভারত যদি সত্যি তারা ন্যাশনাল ইন্টারেস্টকে ছাড় করতে চায়, যেটা পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য, তাহলে পরে তারা বাংলাদেশের বর্তমান অবস্থানকে মেনে নেবে। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন যেখানে আছে, সেই মনোভাবকে, সেই অ্যাকসেপ্টেন্স তারা করবে, কিন্তু তারা করলো না। আপনারা দেখতে পাচ্ছেন অবাক হওয়ার মতো কাণ্ড, এবং কি অবস্থায় তারা এই সমস্ত কাণ্ড কারখানা করছে। বাংলাদেশের মানুষকে তারা চ্যালেঞ্জ করছে। আপনারা জানেন, এই সব কথা দীর্ঘায়িত করার দরকার নেই, আপনারা সব কথাই জানেন। এখন উত্তরটা কি হবে?
উত্তরটা এখানে দেওয়া আছে। আমি ধন্যবাদ এই সর্দার শামস এবং তার সহযোগীদের যে তারা এই ভূ রাজনীতির মোকাবেলায় আজকে যে দুরবস্থা, যে দুর্দশা এবং আমাদের জাতীয় স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা যেভাবে হুমকির সম্মুখীন হয়েছে, সেখানে এই বিষয়টি আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভাগ্যের বিষয় যে জাতীয় সরকার না হলেও এই অন্তর্বর্তীকালীন সরকার সব দল সব মত সবাইকে নিয়ে চলতে চাচ্ছে। রাশেদ উপস্থিত ছিল গতকালকের মিটিংয়ে, ফারুক হাসান উপস্থিত ছিল গতকালকের মিটিংয়ে, আপনারা শুনলেন। এভাবে চেষ্টা চলছে, কিন্তু মানে বিসমিল্লাহ গেল, পরে প্রথম ভাষী ভুল হয়ে গেছে। বরিশালের ভাষায়, বিশুদ্ধ বরিশালী ভাষায় পয়লা প্রথম ফার্স্টে ভুল হয়ে গেছে, বিসমিল্লাহ গলত হয়েছে। সেটা কি, যেটা মানে সবাই তারা বললেন যে জাতীয় সরকারের পরিবর্তে জাতীয় সরকার হওয়া উচিত ছিল, অন্তর্বর্তী সরকার নয়, অথবা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। কিন্তু সেটি না করার কারণে এখন জাতীয় ঐক্য গ্রন্থনায়, জাতীয় সংহতি নির্মাণে বেশ কিছু সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাও আমাদের মোকাবেলা করতে হবে। এখন জাতীয় সরকার গঠনের সময় আছে বলে আমি বিশ্বাস করি না। যে অবস্থা দাঁড়িয়েছে, প্রতিনিধিত্ব শ্রেণী সরকার অবশ্যই সংস্কারের পরে প্রতিনিধিত্ব সরকার গঠিত হলে আমাদের দায়, আমাদের দায়িত্ব, আমাদের কথা বলা, আমাদের নৈকট্য, আমাদের সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, যোগ্যতা, জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা বাড়বে। সুতরাং আমি আর কথা না বাড়াই, আমার একজন পিতৃপুরুষ রাশিদুর রহমান, আমি দীর্ঘকাল থেকে, যদি আমার বিচরণ এই ঢাকায় 42 বছর হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে 42 বছর ধরেই জাস্টিস আব্দুল রউফের আদর স্নেহ মমত্ব পেয়ে আসছি। আল্লাহ শুকরিয়া জানাই এবং তার জন্য বাকি সময়টুকু রেখে এখানেই কথা শেষ করছি। আল্লাহ হাফিজ।